ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কনসেপ্ট অনুযায়ী ডিটেলসে আলোচনা করব এবং চিত্র সহকারী এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে কি কোশ্চেন হয় একদম সহজ ভাষায় বুঝবো। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে মূল কনসেপ্ট আলোচনা করে তারপরে এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে সেগুলো আমরা পরপর আলোচনা করব। অবশ্যই অনেকগুলো ক্লাস আমি এর আগে দিয়েছি, চ্যানেলে ভিজিট করলে পাবে। অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখবে, প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস এখানে দেওয়া হচ্ছে। দেখো, ক্লাস 10 এর ভূগোলে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম চ্যাপ্টার। এখানে আমরা বহির্জাত প্রক্রিয়াটা কি সেটা আমরা প্রথমে বুঝবো। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি বহিস্থ প্রাকৃতিক শক্তি, এগুলো ভূপৃষ্ঠের উপরে যে প্রভাবশীল বা ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন করছে তাকে আমরা বহির্জাত বা বহিস্থ প্রক্রিয়া বলবো। কি বললাম? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এই সকল বহিস্থ প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে যে ক্রিয়াশীল ভূমিরূপের পরিবর্তন করছে তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া আমরা মূলত তিনটে ভাগে ভাগ করব। বহির্জাত প্রক্রিয়াকে মূলত তিনটে ভাগে ভাগ করব। এই যে তিনটে ভাগ, তাকে আমরা এক কথায় বলতে পারি পর্যায়ন প্রক্রিয়া। মানে আমি বলতে চাইছি, বহিস্থ শক্তিগুলো কখনো ক্ষয় করছে, কখনো সঞ্চয় করছে, অর্থাৎ উঁচু নিচু জায়গাগুলো সমুদ্রের সঙ্গে সমান করার চেষ্টায় আছে, সেটাকে আমরা বলবো পর্যায়ন। এই পর্যায়নের ভাগগুলো হচ্ছে অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। অবরোহণ কি, আরোহণ কি এবং জৈবিক প্রক্রিয়া কি সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। অবরোহণে রয়েছে আবহাওয়া বিকার এবং পুঞ্জিত ক্ষয়, ক্ষয় সাধন। আরোহণে রয়েছে সঞ্চয় সাধন। জৈবিক প্রক্রিয়া রয়েছে ক্ষয় সাধন এবং সঞ্চয় সাধন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব অবরোহণ কি। অবরোহণ মানে এক কথায় মনে রাখবে নিচু হয়ে যাওয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হয়ে যায় অর্থাৎ সমতলে পরিণত হয় তাকে আমরা বলবো অবরোহণ। অবরোহণ মানে কি হচ্ছে? উচ্চতা হ্রাস পাচ্ছে, উচ্চতা কমে যাচ্ছে। এই অবরোহণ কি কারণে হয়? অবরোহণ মূলত আবহাওয়া বিকারের ফলে হয়, অর্থাৎ আবহাওয়া বিকারের জন্য মানে শিলাস্তরের যে উপরের ভাগ চূর্ণ বিচূর্ণ আলগা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া বিকারের ফলে অবরোহণ হয়। পুঞ্চিত ক্ষয়, অর্থাৎ যখন শিলাস্তূপ আলগা হয়ে পড়ছে একসঙ্গে অভিকর্ষের টানে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে, সেটাকে আমরা বলি পুঞ্চিত ক্ষয়। তারপর হচ্ছে ক্ষয়ীভবন, মানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে আমরা এক কথায় ক্ষয়ীভবন বলি। আবার ক্ষয়ীভবন যখন উন্মুক্ত হয়ে যাবে সেটাকে আমরা নগ্নীভবন বলবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা অবরোহণ কি জানলাম। এবারে আমরা জানবো আরোহণ। আরোহণ মানে কি? আরোহণ মানে ক্ষয়জাত বা পরিবাহিত পদার্থ সম্মিলিত হবে, অর্থাৎ উচ্চতা সাধারণত বাড়বে। অবরোহণে উচ্চতা কম ছিল, আরোহণে উচ্চতা বাড়ছে। অবরোহণে উচ্চতা কেন কম ছিল? ক্ষয় সাধনের জন্য। আরোহণে কেন বাড়ছে? কারণ হচ্ছে বিভিন্ন আরোহণ করে আসা বা বিভিন্ন ক্ষয়জাত বা পরিবাহিত পদার্থকে সমষ্টিত বা সম্মিলিত করা হচ্ছে, এই জন্য সেটা হচ্ছে আরোহণ। এবারে আরোহণ কারা করে? নদী দ্বারা আরোহণ হতে পারে, তারপর হিমবাহ দ্বারা আরোহণ হতে পারে, বায়ু দ্বারা আরোহণ হতে পারে, সেগুলো আমরা পরপর আলোচনা করব। যেমন এখানে লিখেছি আমি উদাহরণে, নিম্ন প্রবাহে বালুচর, বদ্বীপ, প্লাবনভূমি ইত্যাদি হচ্ছে আরোহণের উদাহরণ। এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? এবারে আমরা জলচক্র হিসেবে নদী, অর্থাৎ আমরা আজকে যেহেতু নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব, নদী নিয়েই এ টু জেড আলোচনা হবে। তাহলে নদী কোথা থেকে সৃষ্টি হচ্ছে? পর্বত থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গায় কি থাকছে? উচ্চ গতি থাকছে। তারপরে কি সৃষ্টি হচ্ছে? মধ্যগতি। একদম শেষে হচ্ছে নিম্ন গতি। তাহলে উচ্চ গতিতে কি হবে? ক্ষয় হবে। মধ্য গতিতে কি হবে? ক্ষয়ও হবে, সঞ্চয় হবে। এবং একদম নিম্ন গতিতে শুধুমাত্র সঞ্চয় হবে। সেগুলো আমরা পরপর আলোচনা করছি। তাহলে নদী কি? নদী হচ্ছে ভূমির ঢালকে অনুসরণ করে নির্দিষ্ট খাতের উৎস থেকে বহু দূরে মোহনা বা সঙ্গম পর্যন্ত
অবিরাম প্রবাহিত জলধারাকে আমরা বলবো নদী। তাহলে নদী কি? নদী হচ্ছে পার্বত্য থেকে বা হচ্ছে উচ্চভূমি, ভূমির উচ্চ ঢাল থেকে উৎপন্ন হয়ে যখন মোহনায় এসে মিশছে আঁকাবাঁকা পথে, সেটাকে আমরা নদী বলবো। নদী বরফ জলাপুষ্টেও হতে পারে, বৃষ্টির জলাপুষ্টেও হতে পারে, আবার সমুদ্রের লবণাক্ত জলও হতে পারে। কিন্তু আমাদের আলোচনার বিষয় যে হচ্ছে বরফ গলা জল, মানে পার্বত্য অঞ্চল থেকে যে ধরনের নদী সৃষ্টি হচ্ছে সেখান থেকেই আমরা প্রথমে আলোচনা করব। তাহলে এখানে দেখো নদী অববাহিকা এবং ধারক অববাহিকা। তাহলে নদী অববাহিকা কি, ধারক অববাহিকা কি, এগুলো অনেক সময় দেখবে টিকা অনুসারে বা হচ্ছে 1 নম্বরের বা 2 নম্বরের কোশ্চেন দেয়। তাহলে নদী অববাহিকা কি? উৎস থেকে শুরু করে সুদীর্ঘ প্রবাহ পথে অসংখ্য উপনদী সৃষ্টি হচ্ছে, উপনদীর সঙ্গে মূল নদী সৃষ্টি হচ্ছে, উপনদী মূল নদী মিশছে একে অপরের সঙ্গে। এই যে অংশটা একটি নির্দিষ্ট এলাকায় ধুয়ে আসা নদীর জলগুলো বা নদীগুলো পুষ্ট হচ্ছে, এই যে জল সংগ্রহের নির্দিষ্ট ক্ষেত্র, তাকে আমরা বলবো নদী অববাহিকা। অর্থাৎ বিভিন্ন নদীর যে শাখা নদী, উপনদী, এইগুলো এসে যখন এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হওয়ার পরে যখন একটা নির্দিষ্ট ক্ষেত্র সৃষ্টি করছে বা জল সংগ্রহের একটি নির্দিষ্ট ক্ষেত্র সৃষ্টি করছে, তাকে আমরা বলবো নদী অববাহিকা। এখানে উদাহরণ হিসেবে মনে রাখতে পারো, ভারতের মধ্যে গঙ্গা নদীর অববাহিকা বৃহত্তম, পৃথিবীতে আমাজন নদীর অববাহিকা সব থেকে বৃহত্তম। এইখান থেকে কোশ্চেন দেয় যে আমাজন নদীর অববাহিকা সব থেকে বৃহত্তম আর ভারতের মধ্যে গঙ্গা নদীর অববাহিকা বৃহত্তম। তারপর দেখো ধারক অববাহিকা। তাহলে ধারক অববাহিকা কি, নদী অববাহিকা কি বললাম। ধারক অববাহিকা কি? যে অঞ্চলে ছোট ছোট সরু জলধারা, যে অঞ্চলে ছোট ছোট সরু জলধারা, সেখান থেকে নদী সর্বপ্রথম জল সংগ্রহ করে এবং প্রবাহকে বাড়ায়, তাকে আমরা বলবো ধারক অববাহিকা। ধারক অববাহিকা বলতে ছোট ছোট জলধারা, নদী সৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন ছোট ছোট জলধারা সৃষ্টি হচ্ছে, মানে এই জায়গায় যে ছোট ছোট জলধারা সৃষ্টি হচ্ছে সেখান থেকেই তো নদী তৈরি হচ্ছে, এই অংশটাকে আমরা বলবো যে হচ্ছে ধারক অববাহিকা। এটা যখন বড় হবে, উপনদী শাখা নদী মিশবে, তখন সেটা হবে নদী অববাহিকা। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা জল বিভাজিকা কি সেটা আমরা জানবো। জল বিভাজিকা কি? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তাকে আমরা জল বিভাজিকা বলবো। অর্থাৎ এই যে অংশটা, এটা হচ্ছে জল বিভাজিকা। কারণ কি? এখানে একটি নদী, দেখো বিভিন্ন ছোট ছোট অববাহিকা তৈরি হয়েছে, এখানে দেখো বিভিন্ন ছোট ছোট অববাহিকা তৈরি হয়ে একটা নদী সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে মাঝখানে দুটো নদীকে ভাগ করে দিচ্ছে, সেটা হচ্ছে জল বিভাজিকা। এখানে তোমরা মনে রাখতে পারো, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত ভারতের অন্যতম প্রধান জলবিভাজিকা। কারণ এখানে তোমরা দেখো সাতপুরা পর্বত, এটা নর্মদা এবং তাপ্তি নদীর জলবিভাজিকা, মানে নর্মদা নদী এবং তাপ্তি নদীর জল অববাহিকাকে পৃথক করছে কে? সাতপুরা পর্বত। এইভাবে কয়েকটা জলবিভাজিকার উদাহরণ, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত, এইগুলো হচ্ছে জলবিভাজিকা, ভারতের বৃহত্তম। আর এশিয়ার মধ্যে মনে রাখতে পারো উচ্চ পার্বত্য অঞ্চলে পৃথিবীর বৃহত্তম জলবাহিকা, এশিয়া মহাদেশের মধ্যভাগে উচ্চ পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এইগুলো আমরা সংক্ষেপে ছোট ছোট করে মনে রাখবো। অবশ্যই চিত্রগুলো আঁকার প্র্যাকটিস করবে। এই চিত্র যখন তুমি জলবিভাজিকা টিকা লিখবে বা 2 নম্বরে কোশ্চেন লিখবে, বা যখন 5 নম্বরে 3+2 আসবে, 3 নম্বরে কোশ্চেন লিখলে কিন্তু এই চিত্র দিলে তবেই তুমি ফুল নাম্বার পাবে। এরপরে দেখো নদীর তো গতি রয়েছে, আমি তোমাকে বললাম নদীর উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। এবারে উচ্চ গতি কি, মধ্যগতি কি, নিম্ন গতি কি, কিভাবে কি কাজ করছে আমরা একটু একটু করে জানবো। তাহলে উচ্চ গতি যেটা পাহাড়ের একদম উঁচু জায়গায় খাড়া অংশে থাকবে, তাহলে এই অংশে খরস্রোত কেমন হবে? বেশি হবে, খুব খরস্রোত হবে, অধিক বেগ সম্পূর্ণ হবে। আর কি হবে? পার্শ্ব ক্ষয়ের অপেক্ষায় উচ্চ গতি থাকলে নিম্ন ক্ষয় সবসময়ের জন্য বেশি হবে। সেখানে আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, এইগুলো কিন্তু সৃষ্টি করবে। কেবল ক্ষয় এবং বহন কার্য কিন্তু এই উচ্চ গতিতে হবে। ঠিক আছে, ক্ষয় এবং বহন সঞ্চয় কার্য কিন্তু উচ্চ গতিতে হবে না। পার্বত্য ঢাল অমসৃণ থাকবে সবসময়ের জন্য, এটা স্বাভাবিক। তারপরে দেখো মধ্যগতি। তাহলে মধ্যগতি কোন জায়গায় থাকবে?
পার্বত্য অঞ্চল থেকে যখন মানে সমভূমির পাশাপাশি আসবে, যেখানে স্রোত থাকবে মাঝারি এবং বেগ সম্পূর্ণ, নদীর মাঝারি স্রোত এবং বেগ সম্পূর্ণ হবে, নদীর শক্তি ভারসাম্য থাকবে, কমও হবে না বেশিও হবে না, নিম্নক্ষয় অপেক্ষায় পার্শ্বক্ষয় সবসময়ের জন্য বেশি হবে। পার্বত্য অঞ্চলে উচ্চ গতিতে নিম্নক্ষয় বেশি হচ্ছিল, এখানে কিন্তু পার্শ্বক্ষয় তৈরি হবে এবং নদী কিন্তু আঁকা বাঁকা পথে মানে নদী বাঁক সৃষ্টি করবে। নদী ক্ষয় এবং বহন সঞ্চয় সব রকমের কাজ করবে। তাহলে নদী ক্ষয় বহন সঞ্চয় কার্য এটা কিন্তু মধ্যগতিতে সম্পূর্ণ হয়। উপত্যকা ঢালু এবং মসৃণ হয় মধ্যগতিতে। তারপরে দেখো নিম্নগতি। নিম্নগতি মানে যখন নদী মোহনায় এসে মিশতে যাবে, তাহলে এই জায়গায় কি হবে, নদী প্রায় স্বাধীন হয়ে পড়বে, নদীর নিম্নক্ষয় বন্ধ হবে এবং হালকা পার্শ্বক্ষয় হবে, নদী কেবল কিন্তু সঞ্চয় কার্য করবে। এবারে অনেক সময় কোশ্চেন দেয় উচ্চগতি মধ্যগতি নিম্নগতি দেখা যায় এমন একটি নদীর নাম লেখো। তোমরা বলবে এই তিনটি গতি লক্ষ্য করা যায় যাকে আমরা আদর্শ নদী বলি, গঙ্গা হলো একটি আদর্শ নদী। এইটা তোমরা মনে রাখবে, শর্ট কোশ্চেন পরীক্ষায় দেয়। এরপরে নদীর কাজ। নদীর কাজ কি? নদীর কাজ ক্ষয় করা, বহন করা আর সঞ্চয় করা। তাহলে প্রথমে আমরা নদীর ক্ষয় কার্য নিয়ে আলোচনা করব। তাহলে নদীর ক্ষয় কার্য, নদী ক্ষয় কিভাবে করে? নদী হচ্ছে মানে যখন নদী বেয়ে বেয়ে চলছে বা আঁকা বাঁকা পথে যাচ্ছে, তখন বিভিন্ন গতিপথে বিভিন্ন কঠিন শিলা, নরম শিলা, ফাটল এইভাবে থাকবে, স্বাভাবিক জিনিস। তাহলে যখন জলপ্রবাহ হবে তখন জলপ্রবাহের কারণে কিন্তু নদী ক্রমাগত আঘাতের ফলে কি হবে, নদীর পাড় শিলা আলগা হবে, সেখান থেকে দুর্বল শিলাগুলো ক্ষয় হবে, তাহলে সেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি? অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদীবাহিত নুড়ি এবং পাথরের খণ্ড বা বোল্ডার এগুলো আঘাতে নদীর তলদেশের যে ক্ষয়টা হচ্ছে সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণজনিত ক্ষয় যখন বড় বড় শিলা ঘর্ষণের ফলে নুড়ি বালি বা পলিকণায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়। তারপরে দেখো সংঘর্ষ ক্ষয়। সংঘর্ষ মানে একে অপরের মধ্যে, বন্যার জলে বড় বড় শিলাখণ্ড একে অপরের নদীগর্ভে বড়কৃতি শিলার সঙ্গে আঘাত করছে, সেক্ষেত্রে সংঘর্ষ তৈরি করছে, সেটা হচ্ছে সংঘর্ষ ক্ষয়। বুদবুদ ক্ষয় কি? নদীর জলে বুদবুদের ভেতরে বাতাসের প্রচন্ড চাপের জন্য যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে শিলাগুলো, সেটা হচ্ছে বুদবুদ ক্ষয়। দ্রবণ ক্ষয় কি? নদীর জলে শিলা খনিজনিত বা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন দ্রবণ বা দ্রাবীভূত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। এবারে আমরা জানবো ক্ষয় কার্যের পরে বহন কার্য। নদী কি করে? নদী যেগুলোকে ক্ষয় করলো এতক্ষণ ক্ষয় কার্য নিয়ে আলোচনা করেছি, যেভাবে ক্ষয় কার্য করুক না কেন সেগুলোকে কি করবে? বহন করবে। এবার এই বহন করাগুলো বিভিন্ন ভাবে হবে, যেমন দ্রবণ প্রক্রিয়ায় বহন, জলে বিয়োজিত বহু খনিজ পদার্থ পরিবাহিত হবে এবং দ্রবণ প্রক্রিয়ায় সেটা কি হবে? বহন হবে। তারপরে দেখো ভাসমান প্রক্রিয়ায় বহন, জলে সহজে থিতিয়ে থাকা বা অন্য সূক্ষ্ম কাদাকণা বা পলি বালি নদীতে মেশে সেগুলো কি হবে? ভাসমান প্রক্রিয়ায় নদীতে বাহন হবে, মানে বাহিত হবে। তারপর দেখো লম্ফদান প্রক্রিয়ায় বহন, অপেক্ষাকৃত ভারী শিলাখণ্ড নদীর তলদেশে ধাক্কা খেয়ে খেয়ে লাফাতে লাফাতে নদীর স্রোতের টানে বাহিত হয়, এটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়ায় বহন। তারপরে দেখো গড়িয়ে বা হচ্ছে গড়ানো প্রক্রিয়ায় বহন, স্রোতের টানে ছোট ছোট নুড়ি তলদেশে গড়াতে গড়াতে চলে, সেটা হচ্ছে গড়ানো প্রক্রিয়ায় বহন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বহন কিভাবে হচ্ছে? বহন মূলত দ্রবণ প্রক্রিয়ায় হচ্ছে, ভাসমান প্রক্রিয়ায় হচ্ছে, লম্ফদান প্রক্রিয়া হচ্ছে, গড়ানো প্রক্রিয়া হচ্ছে। এবারে তোমরা যখন এগুলো পড়বে শুধু পয়েন্টগুলো মনে রাখবে। এখানে কিন্তু প্রত্যেকটা ভাষা তুমি এই পয়েন্ট মনে রাখলেই অ্যান্সার করতে পারবে। মুখস্থ করতে হবে বা বইয়ের ভাষায় যাই লেখা আছে তাই পরীক্ষার হলে লিখতে হবে এমনটা নয়। তোমরা যেভাবে মনে রাখবে পয়েন্ট পয়েন্ট করে যখন পরীক্ষার হলে অ্যান্সার লিখবে, দেখবে সব থেকে বেশি নাম্বার পাবে। বইয়ের ভাষা লিখলে বেশি নাম্বার পাবে এমনটা কিন্তু নয়। মনে রাখো, দেখবে তোমরা অ্যান্সার করতে পারবে ভালোভাবে। তারপরে দেখো সঞ্চয় কার্য। নদীর গতিবেগ কমে গেলে নদী কি করে? বহন করে এবং তারপরে কি করে? সঞ্চয় করে। যখন নদীর গতি আরো কমে যাচ্ছে তখন নিম্ন গতিতে নদী কি করবে? সঞ্চয় করবে। এবারে সঞ্চয় কার্যের ফলে
বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হবে। এবারে আমরা নদী যে এতক্ষণ কি করলো, নদী এতক্ষণ ক্ষয় কার্য করলো, বহন করলো, সঞ্চয় করলো, সেগুলো আমি বললাম। এবারে এই ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বহনের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো আমরা আলোচনা করব। আর এই কোশ্চেনটা 5 নম্বরের পরীক্ষায় দেয়। নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপের নাম লেখো, ডিটেলসে লিখতে হয়। তার শুধুমাত্র উচ্চগতি বললে আমরা প্রথমে আলোচনা করব ভি আকৃতির উপত্যকা। নদী কি করে? পার্বত্য প্রবাহে নদী দ্বারা সর্বশক্তি দিয়ে নিম্ন ক্ষয় করে। দেখো এটা কেমন, এটা ভি আকৃতির, প্রচুর পরিমাণে উচ্চ গতির ফলে কি হবে, পার্শ্বক্ষয় অপেক্ষায় নিম্নক্ষয় বেশি হবে। এই নিম্নক্ষয় বেশি হওয়ার কারণে ইংরেজি ভি আকৃতির মতো উপত্যকা সৃষ্টি করবে। একে আমরা বলবো ভি আকৃতির উপত্যকা। এটা আমরা মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। এবারে ভি আকৃতির উপত্যকাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে গিরিখাত আর একটা হচ্ছে ক্যানিয়ন। গিরিখাত কি, ক্যানিয়ন কি, দুটো আমরা আলাদা আলাদা ভাবে জানবো। দেখো, নদী কেবল নিম্নক্ষয়ের ফলে যে গভীর ও অতি সংকীর্ণ নদী উপত্যকা সৃষ্টি করে তাকে আমরা গিরিখাত বলবো। মানে এই যে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করছে এটাকে আমরা, সরি এটা ভি আকৃতি না, এটা আই আকৃতির উপত্যকা সৃষ্টি করছে। দেখো কিছুটা আই আকৃতির উপত্যকা সৃষ্টি করছে, এটা হচ্ছে গিরিখাত। এবং এটা যখন আই আকৃতির ধারণ করবে সেটা হবে ক্যানিয়ন। আই আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হলে সেটা হবে ক্যানিয়ন, ভি আকৃতির হলে সেটা হবে গিরিখাত। এবার এখান থেকে কোশ্চেন দেয় সব থেকে দীর্ঘতম গিরিখাতের নাম কি? আমরা মনে রাখবো যে চুনাপাথর বা হচ্ছে ক্যানিয়ন দেখা যায়, দীর্ঘতম ক্যানিয়ন, বাস্তবে গিরিখাত ও ক্যানিয়ন এক ধরনের ভূমিরূপকে বোঝায়। এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়। তাহলে আমরা মনে রাখবো নেপাল হিমাচলের কালীগন্ডাই বা কালীগণ্ডকী বা অন্ধ গলচি গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। তাহলে কি বললাম, নেপাল হিমালয়ের কালীগণ্ডকী বা অন্ধ গলচি গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। এই জায়গা থেকে অনেক সময় কোশ্চেন পরীক্ষায় দেয়। এরপরে গিরিখাতের পরে জলপ্রপাত আলোচনা করব। তাহলে নদী যখন প্রবাহ হচ্ছে তখন কঠিন শিলা, কমল শিলা, সব রকমের শিলা থাকবে। যখন কঠিন শিলা থেকে হঠাৎ করে কমল শিলা এসে পড়বে নদী, তখন কি হবে, প্রচুর পরিমাণে ক্ষয়কার্য হয়ে এই জায়গায় মনে হবে ছাদ থেকে জল পড়ছে, এমন ভাবে একটা কি করবে, একটা অববাহিকা সৃষ্টি করবে। একে আমরা বলবো জলপ্রপাত। তাহলে আমরা বলতে পারি যে নদী প্রবাহের ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জলস্রোত খাড়া ঢাল বেয়ে উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে, একে আমরা জলপ্রপাত বলি। এই জলপ্রপাত কেন সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হয় নদী প্রবাহের পরপর কঠিন এবং নরম শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে, যেটা আমি প্রথমে বললাম, এবং নদী প্রবাহ পথে যদি আড়াআড়ি ভাবে কোনো চ্যুতি ঘটে তখন কিন্তু এই ধরনের জলপ্রপাত সৃষ্টি হয়। আমরা মনে রাখবো ইন্দ্রাবতী নদীর চিত্রকূট মানে ভারতের নায়াগ্রা জলপ্রপাত, নর্মদা নদীর কপিলধারা, জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত, এগুলো কিন্তু এক একটি জলপ্রপাতের উদাহরণ। কি বললাম, ইন্দ্রাবতী নদীর চিত্রকূট, ভারতের নায়াগ্রা, নর্মদা নদীর কপিলধারা, জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত বিখ্যাত কয়েকটি জলপ্রপাতের উদাহরণ। যখন জলপ্রপাত কাকে বলে, জলপ্রপাত দিয়ে 2 নম্বরের কোশ্চেন দেবে, তোমাকে চিত্র সহকারে অবশ্যই এইভাবে লিখতে হবে এবং উদাহরণ অবশ্যই দিতে হবে, তবেই তুমি ফুল নাম্বার পাবে। এইগুলো 3 যুক্ত 2 বা হচ্ছে অনেক সময় শুধু 2 নাম্বারেরও কোশ্চেন কিন্তু এইভাবে দেয়, আমরা কিন্তু এগুলো মনে রাখবো। তারপরে যাব, তারপরে এখানে নদী সৃষ্টি কি কারণ রয়েছে আরো 2-1টা এখানে লেখা রয়েছে, এইগুলো তোমরা দেখতে পারো। যেমন মালভূমি অঞ্চলে মানে খাড়া সমভূমি হঠাৎ যদি মিশে যায় মালভূমির সঙ্গে, সেখানে সৃষ্টি হতে পারে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হলে সেখানে সৃষ্টি হতে পারে। এইগুলো আমরা 2-1টা মনে রাখবো, ঠিক আছে। এবার এখান থেকে একটি কোশ্চেন বারবার দেয়, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এই কোশ্চেনটা দেয়। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম ভেনেজুয়েলার অ্যাঙ্কেল জলপ্রপাত। ভেনেজুয়েলার অ্যাঙ্কেল জলপ্রপাত
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, চলো এরপরে আমরা খরস্রোত কি, কাসকেড কি, এটা আমরা আলোচনা করব। তাহলে খরস্রোত মানে নদীর স্রোতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নদীর গতিপথে ছোট ছোট বন্ধুতা বা বন্ধুরতা উঁচু নিচু ভাগ, বিশেষ করে কঠিন শিলা কমল শিলা যখন থাকবে তখন নদীটা কি হবে, স্রোতের আকার ধারণ করবে ছোট 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 ঢালের জন্য, তাহলে সেটাকে আমরা বলি খরস্রোত। আশা করি বুঝতে পেরেছো। জাইরে নদীর লিভিংস্টোন জলপ্রপাত 32টি খরস্রোত নিয়ে সৃষ্টি বা 270 ফুট নিচে নেমে গেছে, এটাকে কিন্তু খরস্রোত বলে। এটা খরস্রোতের উদাহরণ তুমি দিতে পারো। ঠিক আছে, এটা আফ্রিকাতে অবস্থিত। কাসকেড কি, কাসকেড এবং খরস্রোতা বা জলপ্রপাত প্রায় একই জিনিস। কেমন করে, যদি নদীর প্রবাহপথ সিঁড়ির ধাপের মতো ঢাল ধারণ করে, অর্থাৎ ছোট ছোট জলপ্রপাত ধাপকে কেটে কেটে ধাপ কেটে কেটে দেখো আসছে, প্রথমে একটা জলপ্রপাত, তারপরে আবার একটা, তারপরে একটা, এই যে লাফিয়ে লাফিয়ে নেমে আসছে, এই যে লাফিয়ে লাফিয়ে নেমে আসছে, এটাকে আমরা বলি কাসকেড। নদীর প্রবাহপথে সিঁড়ির মতো ধাপে ধাপে খাড়া ঢালের উপর সৃষ্ট ছোট ছোট জলপ্রপাত হচ্ছে কাসকেড। উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য প্লেন, এটা হচ্ছে একটি কাসকেডের উদাহরণ, এটা আমরা মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো খরস্রোত কি, কাসকেড কি, এটা নিয়ে ডিটেলসে বললাম। এবারে আমরা আবদ্ধ শৈলশিরা কি। আবদ্ধ শৈলশিরা মানে নদী প্রবাহ হচ্ছে, নদী প্রবাহ হচ্ছে। এবারে এই দুটো শৈলশিরা দেখো, পেছনে নদীটাকে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কি করছে, আবদ্ধ করছে। তাহলে এটাকে আমরা এক কথায় কি বলবো, আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে একের পর এক শৈলশিরা আড়াআড়ি অবস্থান করার জন্য নদীর প্রবাহ চোখের আড়ালে চলে যায়, সেটাকে আমরা বলবো আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা, তোরসা বা মহানন্দা নদীতে এই ধরনের শৈলশিরা দেখা যায়। আশা করি বুঝতে পেরেছো। এক কথায় মনে রাখবে, সেগুলোকে পরীক্ষার হলে লিখবে, দেখবে অ্যান্সার পাবে। পরীক্ষার হলে সুন্দর করে অ্যান্সার লিখতে পারছো। এবং প্রত্যেকটা চিত্র আমি দেখাচ্ছি, চিত্রগুলো অবশ্যই খাতায় আঁকার চেষ্টা করো। প্রপাতকূপ, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে আমরা প্রপাতকূপ বলবো। অর্থাৎ কঠিন শিলা কমল শিলা এইভাবে আড়াআড়ি অবস্থান করছে বা চ্যুতি ঘটেছে, তাহলে নদী কি করছে, জলপ্রপাত সৃষ্টি করছে, এইভাবে উপর থেকে খাড়া ঢালবে, ছাদের উপর থেকে মনে হবে জলটা পড়ছে। এই যেখানে জলটা পড়ছে, যে গর্তের সৃষ্টি করছে, এটাকে আমরা বলি প্রপাতকূপ। চেরাপুঞ্জির নিকট নোহকালিকাই জলপ্রপাতে এই ধরনের কিন্তু প্রপাতকূপ দেখা যায়। আমরা কিন্তু এইগুলো মনে রাখবো, এখান থেকে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, সেইগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রপাতকূপ কি বললাম, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে আমরা প্রপাতকূপ বলবো। উদাহরণ দিলাম, সেখানে চেরাপুঞ্জির নিকট নোহকালিকাই জলপ্রপাত প্রপাতকূপের উদাহরণ। তারপরে দেখো মন্থকূপ। মন্থকূপ মানে কি, মন্থকূপ মানে নদী কি হবে, পাক খেয়ে খেয়ে যাবে। এই যে পাক খেয়ে খেয়ে নদী যাচ্ছে, তার ফলে খরস্রোতের জন্য নুড়ি পাথর বিরামহীন আঘাত করে যে কূপের সৃষ্টি করছে ছোট ছোট, তাকে আমরা বলবো মন্থকূপ। সুবর্ণরেখা নদীতে এই ধরনের মন্থকূপ দেখা যায়, আমরা এগুলো মনে রাখবো। কি বললাম, পার্বত্য অঞ্চলে নদীর জল বন্ধুর তলদেশে ধাক্কা খেতে খেতে, বন্ধুর মানে উঁচু নিচু, খেতে খেতে যায়, ফলে জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ি বা পাথরের বিরামহীন আঘাতের ফলে যে কূপের সৃষ্টি হয়, সেটা হচ্ছে মন্থকূপ। এটা আমরা মনে রাখবো। এবারে আমরা জানবো মধ্য এবং নিম্ন গতিতে কি কি সৃষ্টি হবে। তাহলে মধ্য গতিতে অল্প পরিমাণে স্রোত থাকে বা মাঝারি স্রোত থাকে, তাহলে মধ্যগতিতে সবসময়ের জন্য কি হবে, সঞ্চয় কার্য বেশি হবে এবং ছোট ছোট নদী বাঁক সৃষ্টি হবে। নাম্বার ওয়ান, দেখো পলল শঙ্কু বা পলল ব্যজনী কি, অনেক সময় কোশ্চেন দেয় পলল শঙ্কু বা পলল ব্যজনী কি। তাহলে মধ্যগতিতে নদী যখন পার্বত্য ভাগ থেকে সমভূমিতে পরপর প্রবেশ করছে, তখন নদী যেগুলো খনন করে এসছিল বা যেগুলো খনন করে বহন করে এসছিল, সেগুলোকে কি করবে, সেগুলোকে জমা করা শুরু করবে। এই যে জমা করাটা খানিকটা কিন্তু হাতের পাখার মতো, মানে হাত পাখার মতো, সেটাকে আমরা পলল শঙ্কু বা পলল ব্যজনী বলবো। কেন সৃষ্টি হচ্ছে, কারণ নদী পার্বত্য প্রবাহ ছেড়ে যখন পাদদেশের সমভূমিতে আসছে, হঠাৎ করে
ভূমির ঢাল হ্রাস পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যা কিছু সে বহন করে এসেছিল ক্ষয়কার্য করে সেগুলোকে সঞ্চয় করা শুরু করবে, তখন কিন্তু পলল শঙ্কু বা পলল ব্যঞ্জনী তৈরি করবে। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, পূর্ব হিমালয়ের তলদেশে বা তরাই অঞ্চল কিন্তু পলল ব্যঞ্জনীর উদাহরণ, এটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব নদী বাঁক কি। এই নদী বাঁককে আমরা দুটো ভাগ করব, এক হচ্ছে নদী বাঁক, এক হচ্ছে কর্তিত নদী বাঁক। নদী বাঁক কি? তাহলে সমভূমি অঞ্চলে নদী কি হবে, এইভাবে প্রত্যেকটি সাইডে বা পাড়ে আঘাত করবে, যে দিকটায় পাড় নরম রয়েছে সেই দিকটায় ক্ষয়কার্য করবে, যে দিকটায় হচ্ছে শক্ত বা হচ্ছে যে দিকটায় সে বহন করতে পারবে না আরেকটা দিক কি করবে, সমভূমি পরিণত করবে। বলে না নদীর একুল ভাঙে অকুল গড়ে, ঠিক ওটাই। নদী বাঁক কেন সৃষ্টি হয়, যেই দিকটা নরম কমল শিলা সেই দিকটাতে কি হবে, সেই দিকটাতে নদী ক্ষয় কার্য করবে এবং অপর দিকটাতে নদী কি করবে, সঞ্চয় করবে। এর ফলে কি হবে, নদী বেঁকে বেঁকে যাবে। এই যে বাঁকা বাঁকা পথে চলা, এটাকে আমরা নদী বাঁক বলি। উদাহরণ আমরা মনে রাখবো গঙ্গা নদী, গঙ্গা নদীতে এই ধরনের বাঁক কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তারপরে দেখো কর্তিত নদী বাঁক। কর্তিত নদী বাঁক মানে যদি ভূভাগে, যদি উচ্চ গতিতে আসার পরে নদী ভূভাগে অর্থাৎ সমভূমিতে আসছে, যদি পুনর্যৌমন ঘটাতে চায়, হঠাৎ করে যদি শক্তি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হবে, গভীরভাবে খাতকে কেটে কেটে যাবে, এটাকে আমরা বলবো কর্তিত নদী বাঁক। বুঝতে পেরেছো? এরপর আমরা অসংখ্য আকৃতির হ্রদ জানবো। তাহলে নদী কি হচ্ছে, আঁকা বাঁকা পথে, প্রথমে সহজ ছিল আঁকা বাঁকা পথে যাচ্ছিল, তাহলে এতটা পরিমাণে বেঁকে যাচ্ছি যে এইভাবে বেঁকে বেঁকে না গিয়ে যদি এই যে শক্ত শিলাটাকে যদি আমরা ক্ষয় করে দিতে পারি, তাহলে সোজা পথে যেতে পারবে। নদী কি চাইবে, নদী চাইবে তাড়াতাড়ি বহন হতে, তাড়াতাড়ি এগিয়ে যেতে। তাহলে এই যে প্রসেসটা, এই যে আলাদা করে দিচ্ছে একটা খাঁড়ির মতো অংশটা, এটাকে আমরা বলবো অসংখ্য আকৃতির হ্রদ। অসংখ্য আকৃতির হ্রদ কেন সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয়, সমভূমি অঞ্চলে নদী যখন অতিরিক্ত আঁকাবাঁকা পথে যায়, তখন নদী খাত দুটো কি হয়, নদী খাত দুটো নুড়ি বালি কাদা এগুলো এক সাইডে জমা করতে করতে নদী খাতগুলো কি হচ্ছে, একদিকে জমা করছে, দেখো পরস্পর জমা করছে। এই জায়গাগুলো জমা করার পরেই দেখা যাচ্ছে যে নদী আর এঁকে মেঁকে না গিয়ে সোজা সুজি এইভাবে কেটে চলে যাচ্ছে। তার ফলে যে খাঁড়ির মতো, দেখো ঘোড়ার পায়ের মতো বা ঘোড়ার খুরের মতো যে অংশটা রেখে দিয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো অসংখ্য আকৃতি হ্রদ। এটা কেন সৃষ্টি হয়, নদী বাঁকের অবতল অংশে ক্রমাগত খরস্রোত অর্থাৎ ধাক্কার পরিমাণ বেশি হলে, পলি সঞ্চয়ের ফলে নদী বাঁকের অত্যাধিক বৃদ্ধির ফলে এটা কিন্তু হয়, এবং নদী বাঁকের পরস্পর মুখ যখন খুব কাছে চলে আসে তখনই কিন্তু এক জায়গায় দুটো কি হয়, ঠেকে যায়। এই জায়গাগুলো আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা জানবো প্লাবন ভূমি। তাহলে প্লাবন ভূমি কেন হয়, প্লাবন ভূমি মানে যদি নিম্ন প্রবাহে নদী বিভিন্ন বন্যার কারণে হোক বা উপচে যে জলটা মানে হচ্ছে বদ্বীপ অঞ্চলে ঢুকে যায় বা দ্বীপের ভেতরে ঢুকে যাচ্ছে বা বিভিন্ন অববাহিকার ভেতরে ঢুকে যাচ্ছে নিম্ন অববাহিকা, তার ফলে কি হচ্ছে, তার ফলে যে উঁচু উঁচু পাড়ের মতো সৃষ্টি করছে সেটাকে আমরা বলি প্লাবন ভূমি। কি বললাম, প্লাবন ভূমি বা স্বাভাবিক বাঁধ কি, এই যে দেখো এখানে প্লাবিত হচ্ছে নদী নিম্ন গতিতে আসার ফলে যখন বন্যা সৃষ্টি হচ্ছে, কোনো কারণে নদীর জল উপচে স্থলভাগে ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে, নুড়ি বালি কাদা এগুলো যা কিছু সে সঞ্চয় করে এসেছিল সেগুলোকে এই জায়গায় পরপর জমা করছে। এই যে জমা করছে এটাকে আমরা এক কথায় বলতে পারি প্লাবন ভূমি। গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে বন্যা হয়, ব্রহ্মপুত্র নদীতে, সিন্ধু নদীতে বন্যা হয়, তার ফলে কি হয়, প্লাবন ভূমি সৃষ্টি হয়। এইভাবে আমরা এটাকে মনে রাখবো। তারপরে দেখো স্বাভাবিক বাঁধ। এই প্লাবন ভূমি বা যেটা প্লাবিত হচ্ছে, প্লাবিত হওয়ার ফলে যে দু সাইডে উঁচু উঁচু জায়গাগুলো সৃষ্টি হচ্ছে, বাঁধের মতো সৃষ্টি করছে, সেটাকে আমরা এক কথায় স্বাভাবিক বাঁধ বলবো। প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ দুটোই প্রায় একই। প্লাবন মানে ভেতরের দিকে প্লাবিত হয়ে নুড়ি বালি চারদিকে জমা হচ্ছে, আর স্বাভাবিক বাঁধ মানে নদীর যে তীরে বা নদীর পাড়ে যে উঁচু জায়গাটা সৃষ্টি করছে সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে খাঁড়ি বা প্রশস্ত মোহনা। তাহলে খাঁড়ি বা প্রশস্ত মোহনা কি,
বদ্বীপ অঞ্চলে মোহনার কাছে অর্থাৎ সমুদ্রের সঙ্গে সংযোগকারী যে বিভিন্ন ফ্যানেল নদী খাতের সঙ্গে যে যুক্ত হচ্ছে, আলাদা আলাদা ভাবে এইভাবে যে যুক্ত হচ্ছে, তাকে আমরা এক কথায় খাঁড়ি বলবো। যেটা হচ্ছে সুন্দরবনে বিভিন্ন কিন্তু এটা একটা দেখো দুর্গা দুয়ানি খাঁড়ি, এটা সুন্দরবনের একটা বিখ্যাত খাঁড়ি, এইভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে আমরা বদ্বীপ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং এই বদ্বীপের যে ভাগগুলো সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। বদ্বীপ কেন সৃষ্টি হয়? একদম মোহনার কাছে মানে সমুদ্রের সঙ্গে যখন নদী যুক্ত হচ্ছে তখন নদী ইংরেজি এ আকৃতি বা ডেল্টা এ আকৃতি, যেটা আমরা গ্রিক অক্ষর এ বা হচ্ছে আমরা বলতে পারি বাংলায় বি আকৃতি, দেখো বি আকৃতির ধারণ করছে এবং সঞ্চয় কার্য যা কিছু করেছে এখানে জমা করছে পলিবালিগুলো, সেটাকে আমরা বলতে পারি বদ্বীপ। বয়ের মতো দেখতে বলে তাকে আমরা বলবো বদ্বীপ। তাহলে নদী যখন প্রবাহের শেষ অবস্থায় শাখা প্রশাখায় ভাগ হয়ে সাগর বা হ্রদে মিলিত হচ্ছে তখন কি হচ্ছে? তখন বদ্বীপ সৃষ্টি হচ্ছে। ব কথার অর্থ এখানে বাংলার বয়ের মতো দেখতে বলে ব কথার অর্থ বদ্বীপ, এইভাবে মনে রাখতে পারো। এই বদ্বীপ বিভিন্ন আকৃতির হতে পারে, শুধুমাত্র বয়ের মতো হবে এমনটা নয়, কারণ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সৃষ্টি করে এটা আমরা জানি। এই বদ্বীপ বিভিন্ন আকৃতির হয়, ধনুকের আকৃতি ধারণ করলে সেটা হয় ধনুক আকৃতি বদ্বীপ। তীক্ষ্ণাগ্রাকৃতি মানে তীক্ষ্ণ আকার ধারণ করলে, যখন তীক্ষ্ণ আকারে এগিয়ে যাবে দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগে সৃষ্টি করবে তখন হবে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। আর পাখির পায়ের মতো সৃষ্টি করলে সেটা হবে পাখির পায়ের মতো বদ্বীপ। অনেক সময় কোশ্চেন দেয় বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, একটি উদাহরণ দাও, তোমরা বলবে মিসিসিপি নদীর বদ্বীপ এটা হচ্ছে পাখির পায়ের মতো দেখতে। তীক্ষ্ণাকৃতি বদ্বীপ মানে দাঁতের মতো তীক্ষ্ণ বদ্বীপের উদাহরণ দাও, তোমরা বলবে স্পেনের এব্রো নদী বা ইতালির টাইবার নদী বা হচ্ছে সুবর্ণরেখার বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাগ্র বা হচ্ছে দাঁতের মতো তীক্ষ্ণ অগ্রভাগ বিশিষ্ট তীক্ষ্ণাগ্র বদ্বীপ, তোমরা এটা বলতে পারো। ধনুক আকৃতির বদ্বীপ, ধনুক আকৃতির বদ্বীপ নীল নদের যে বদ্বীপ সেটা কিন্তু ধনুক আকৃতির বদ্বীপ, এবং গঙ্গা ব্রহ্মপুত্র সেখানে যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু ধনুক আকৃতির বদ্বীপ সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এইগুলো উদাহরণগুলো দু একটা মনে রাখবো। তাহলে আমরা চিত্র সংযোগে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং প্রথম চ্যাপ্টার ক্লাস 10-এর একদম প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেখানে আমরা নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করলাম। নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপ, মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ, নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ, সমস্ত কিছু নদীর কাজটা আজকে আমরা শেষ করলাম। এরপরে আমরা বায়ু দ্বারা হিমবাহ দ্বারা, এরপরে হিমবাহ তারপরে বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ পরপর আলোচনা করব, ঠিক আছে? এইভাবে কনসেপ্ট অনুযায়ী পড়ো, ছোট ছোট কনসেপ্ট নিয়ে পড়ো, দেখবে সুন্দরভাবে এই ক্লাসগুলো যেভাবে করছো মনে থাকবে। পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে এইভাবে কিন্তু আমাকে প্রথমে সংক্ষেপে কনসেপ্ট বুঝতে হবে, তারপরে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি কি কোশ্চেন হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো জানতে হবে। তাহলে এই 3টে চ্যাপ্টার পরপর কমপ্লিট করব, তারপরে এখান থেকে কোশ্চেন গুলো আমরা পরপর সলভ করব। আর তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করবে। আমরা এর আগে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমরা এই ক্লাসে মানে এই জায়গায় প্রোভাইড করছি, তোমরা দেখো, অবশ্যই ক্লাসগুলো করো, দেখবে তোমাদের কাজে লাগবে। প্রত্যেকটি ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। তাহলে আজকের সেশন এই পর্যন্ত, পরবর্তী সেশনে আবারও দেখা হবে। ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে।